আসসালামু আলাইকুম। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি বলার কারণ হচ্ছে আমি যেহেতু রেগুলার বেসিসে রাতেই রেকর্ডগুলো সাধারণত করে থাকি। খুবই ইরেগুলার আমার রেকর্ডগুলো করা হয়েছে। আমি এর আগে ৩-৪ টা রেকর্ড মাত্র করেছি। অক্টোবরের শেষের দিকে আমি রেকর্ড করা একটা শুরু করেছিলাম যে বইগুলো পড়ছি, সেই বইগুলো নিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছিলাম। ওই মুহূর্তে আমি ২ টা বই নিয়ে একসাথে কথা বলেছি। এছাড়াও পরে আমি আরো একটা বই পড়া শুরু করি। আ মহিউদ্দিন আহমেদেরই একটা বই। আর এর কিছুদিন পরে আমি আরো একটা বই শুরু করি প্যারালালি। একটা বই অফিসে পড়তাম, আরেকটা বই বাসায় পড়তাম। বাসায় যে পড়া বইটা সেটার নাম হচ্ছে 'অলাদ চক্র' আহমেদ ছফার। তো ২ টা বইয়ের কোনোটাই শেষ করতে পারি নাই। আনফরচুনেটলি নতুন বছরও পড়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার বাই দ্য ওয়ে। ২০২৪ সাল পড়ে গেছে। মধ্যে অনেকগুলো ইভেন্ট গেল। তো আমি যেই চাকরিতে আছি এখানে তো প্রচুর প্রেশারে কাজ করতে হয়। তো এই প্রেশারের ফলে যেটা হয় যে আমি মানে বই পড়ার সময়টা খুঁজে বের করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। যদিও খুবই লেইম একটা এক্সকিউজ। তারপরেও ইটস ট্রু যে সময়টা বের করে শেষ করতে পারিনি বই দুটো। বই দুটো পড়ছি একটু ইরেগুলার বেসিসে। আর এটা ছাড়া আমার আজকে যে কারণে আসা এখানে, আজকে যে কারণে রেকর্ডটা করা হচ্ছে সেটা হলো আমার একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করব। অভিজ্ঞতাটা হলো নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি ৭ জানুয়ারি এটা অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করে এবং বিভিন্নভাবে তারিখগুলো নির্বাচন কমিশন থেকে ভাগ করে দেওয়া হয়। ১৮ তারিখের মধ্যে নমিনেশন ৩০ নভেম্বরের মধ্যে নমিনেশন জমা দেওয়া। ৩-৪ তারিখে হচ্ছে সেগুলোর ফেরত নিয়ে আসা অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফেরত দেওয়া। তারপরে ১৮ তারিখের মধ্যে নমিনেশন উইথড্র করা। ২০ তারিখ নাগাদ হলো প্রতীক বরাদ্দ করে নানান রকম কার্যক্রম যেগুলো করা হচ্ছিল। প্রতীক বরাদ্দ সম্ভবত আরো আগে হয়েছে। আমি যদি তারিখগুলো ঠিকমতো যদিও বলতে পারছি না। প্রতীক বরাদ্দ ৩ ও ৪ ডিসেম্বর হয়েছে। এনিওয়ে পুরো ডিসেম্বর জুড়ে ওই কাজগুলো হলো। আমার যে অভিজ্ঞতার বিষয়টা আমি এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচনের সময়টাতে ঠিক নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন আমি আসলে যে জায়গায় পোস্টেড ছিলাম, যে জায়গায় আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম সেটা আমার জন্য একটা স্মৃতিময় ঘটনা এবং আমি এই ঘটনাটা কোথাও লিখে রাখতে পারলে হয়তো ভালো হতো। আমি চাচ্ছি এট লিস্ট এই মুহূর্তে একটু যদি রেকর্ড করে রাখি, এটা যদি কোথাও তুলে রাখি, আমি নিজেই পরে হয়তো শুনতে পারবো। আর কেউ শুনলে হয়তো আমাকে একটু মন্তব্য করে জানালে আমি খুব উপকৃত হব। তো এখানে যে বিষয়টা বলবো সেটা হলো নির্বাচন আমি যেখানে পোস্টেড আছি সেখানকার একটা জেলায় আমি পোস্টেড যেহেতু এখানকার চর বেষ্টিত থেকে খুব ভার্সেটাইল একটা জেলা। এই জেলায় চর যেমন আছে, নদী বেষ্টিত যেহেতু চর তো থাকবেই। বিরাট নদী, মেঘনা নদী, কিছু পাহাড় অঞ্চল আছে, মাটির তারতম্য আছে, ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে, কৃষি জমি কৃষিতে ভরপুর, কৃষিতে উর্বর। তো সব রকমভাবেই এই জেলাটা সমৃদ্ধ। তো আমার একটা নির্দিষ্ট উপজেলায় একটা আ সমভূমি উপজেলায় যেখানে অন্য কোনো প্রতিবন্ধকতাগুলো নেই, এরকম একটা জায়গায় আমার নির্বাচনের ডিউটি পড়লেও নির্বাচন শুরুর ২ দিন আগে আমার যিনি সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী কর্মকর্তা, আমার যে সর্বোচ্চ আ আমার যে বস, ডিসি স্যার, আমার সম্মানিত মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার এবং এট দ্য সেম টাইম উনি যেহেতু রিটার্নিং অফিসার এই জেলার, তিনি আমাকে বললেন যে, "তোমাকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্টে পাঠাবো। আর এট দিস একটা ছোট বিষয় হয়তো এখানে শেয়ার করে রাখা যেতে পারে। আমি ডিসি স্যারের স্টাফ অফিসার অর্থাৎ আমি এসিকন যেটাকে বলা হয় জেলা কার্যালয়ে যারা আমরা থাকি। তো being an এসিকন, it was my foremost duty to obey the command of my হায়ার অথরিটি আমাকে স্যার যেহেতু বললেন যে এটা তোমার করতে হবে। তোমাকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্টে পাঠাচ্ছি একটা চরে। চরের নাম আলোকবালি। দুর্গম একটা চর, সেই চরে গিয়ে আমাকে এই দায়িত্বটা পালন করতে হবে। তো আমি একদম রাজি হয়ে গেলাম এবং আমি স্যারকে বললাম যে, "স্যার ওকে আপনি আমাকে যেখানেই পাঠান, আমি সেখানেই দায়িত্ব পালন করতে চলে যাব এবং হোপফুলি আশা করি যে আমার কোনো সমস্যা হবে না।" তো যেই বলা সেই কাজ। স্যারের পরামর্শ মতো আমি
সেই চরে চলে গেলাম এবং চরে শুধু যাওয়াই না, যেহেতু সেখানে একটা সাব সেন্টার করা হয়েছিল ব্যালট বিতরণের জন্য। তো সেখানে আমরা আমার যেই ব্যালট বিতরণকারী কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সহ আমি ২ টা স্পিড বোট এবং একটা নৌকাসহ মেঘনা নদী পাড়ি দিয়ে আমি চলে গেলাম সেই চরে এবং সেদিন বিকালে গিয়ে সেখানে অবস্থান নিলাম। আলোকবালি বেসিক্যালি একটা ইউনিয়ন, যেহেতু সেই ইউনিয়নে গিয়ে ইউনিয়ন পরিষদের দোতলায় অবস্থান নিলাম। আমার সঙ্গে ছিল হাফ প্লাটুন বিজিবি। বিজিবিকে নিচে আমি ওদেরকে পজিশন নিতে বলে আমি উপরে থাকলাম। সঙ্গে মোবাইল পুলিশও ছিল। পুলিশের কয়েকজন এপিবিএন সদস্যও ছিল। সাথে পুলিশের উপপরিদর্শকও একজন ছিলেন। তো তাকে আমি আমার মতো করে নির্দেশনা দিয়ে দিলাম, যেহেতু আমি অথরিটি ক্ষমতাপ্রাপ্ত। আ এভাবে করে আমি আমার যেগুলো বলার, আমার যেগুলো বক্তব্য সেটা আমি পুলিশ এবং বিজিবিকে বলে ক্লিয়ার হয়ে নিলাম। তো আমি সন্ধ্যার পর থেকে রেস্ট নেয়া শুরু করলাম। আমার সঙ্গে আমার স্টাফও ছিল কয়েকজন। সন্ধ্যা থেকে রাতে ডিনার করার পরে আমি খবর পেলাম যে বিভিন্ন গ্রুপের মধ্যে যেটা হয় যে চরে বেশ কিছু গ্রুপ উত্তেজিত অবস্থায় থাকে এবং চরের মানুষজন সাধারণত একটু অল্পতেই উত্তেজিত হয়ে যান। তো তাই হচ্ছিল। এরকম আমি শুনলাম ২ টা গ্রুপের প্রায় ১০০ জন, ১০০ জন করে তারা ধেয়ে আসছে এবং তারা আসলে চাপাতি, রামদা, কুড়াল, ট্যাটা, ছিনি, বল্লম ইত্যাদি যে সকল হাতে বানানো অস্ত্র নিয়ে তারা আসলে নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, এবং তারা যেহেতু বুঝতে পেরেছে যে এখানে একটা সাব সেন্টার আছে, এই সাব সেন্টারটাকে কোনোভাবে আরকি ক্ষতিগ্রস্ত করা যায় কিনা, এরকম একটা চিন্তাভাবনা তারা করছিল। আমি পুলিশকে তৎক্ষণাৎ নির্দেশনা দিলাম যে আপনারা মোবাইল টিম নিয়ে মুভ করেন এবং সেখানে থামিয়ে দেন। তারা আমাদের এই কাছাকাছি আসলে আমরা বিপদে পড়ে যাব। তো সেই মোতাবেক কাজ হলো এবং বেশ আমি ওরিড হলেও ভিতরে আমি খুব ভীত সন্ত্রস্ত হলেও আমি বাইরে সেটা প্রকাশ করতে দিইনি। এরপরে যেটা হলো ৬ টা কেন্দ্র আমার ওখানে দায়িত্ব ছিল। ৬ টা কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এবং তার সাথে আর্মড একজন পুলিশ এবং আর্মড আনসার এসে রাতে এখানে অবস্থান নিল। তো যেটা দেখা গেল যে আমি আসলে এক্সট্রা ১২ জনও পেয়ে গেলাম আমার সিকিউরিটি দেয়ার জন্য। তো একটা রুমে যেখানে ব্যালট রেখেছিলাম এবং একজন অফিসার ছিল, সাথে কনস্টেবলও ছিল, সেটা আমি বারবার লক্ষ্য করছিলাম। রাত ২টা, ৩টা, ৩:৩০ আমি এরকম বারবার এসে লক্ষ্য করছিলাম। ৪:৩০, ৫টা নাগাদ আমরা উঠে, ফজরের আজান তখনও হয়নি। আমরা ব্যালট বিতরণ শুরু করলাম। বেসিক্যালি ব্যালট বিতরণকারী যে কমিটি ইওনো অফিস থেকে দেওয়া হয়েছিল তারা শুরু করলো। আমি তত্ত্বাবধানে ছিলাম। সেখান থেকে দিয়ে প্রত্যেকটা টিমকে তার সাথে আর্মড পুলিশ এবং আর্মড আনসার দিয়ে পাঠানো। ইট ওয়াজ এ টাফ জব, কারণ তারা ঠিকমতো আবার সেই সেন্টারে পৌঁছাতে পারবে কিনা। সাব সেন্টার থেকে এই ব্যালটগুলো নিয়ে প্রতিমধ্যে কোনো সমস্যা হবে কিনা সেজন্য আমাদের মোবাইল পুলিশ সজাগ ছিল এবং আমরা খবর পাচ্ছিলাম যে পৌঁছাচ্ছে, এবং পৌঁছানো মাত্র তারা আমাদের জানাচ্ছিল যে স্যার পেয়েছি। আমরা ভোটিং কার্যক্রম ৮টা বাজলে শুরু করব। তো ৮টার দিকে যথারীতি ভোটিং কার্যক্রম শুরু হলো। আমি যেটা করলাম, আমি ভাবলাম যেহেতু সারারাত ঘুমানো হয় নাই বা ছাড়া করে রেস্ট নেওয়া হয়েছে, আমার আসলে ঘন্টাখানেক ঘুম দরকার। তো আমি ৮টা থেকে ৯টা, ৯:৩০ পর্যন্ত একটু ঘুমানোর চেষ্টা করেছি। যদিও মাত্র তখন যেহেতু আ ভোটটা শুরু হচ্ছে, এটা আসলে খুবই ডিফিকাল্ট ওই সময় ঘুমানো। তারপর আমি চেষ্টা করেছি। তো ৯:৩০ নাগাদ আমি ফ্রেশ হয়ে আ ব্রেকফাস্ট করে ১০টার পরে আমি বিজিবি নিয়ে বের হলাম এবং I was determined যে আমাকে এখান থেকে ভালো মতো ভোটটা তুলে নিয়ে যেতে হবে। As I was instructed by my superior যে এভাবেই করে আসতে হবে তোমাকে ভোটটা খুব ভালো মতো। কোনো রকম ঝামেলা হলে তোমার যে ক্রেডিবিলিটি এটার উপর কোয়েশ্চেন আসবে। আমি সেই বিষয়টা মাথায় রেখেছিলাম যে আমার তো আসলে এখান থেকে একটা সফল নির্বাচন করে আসতে হবে। তাই করলাম। আমি প্রত্যেকটা কেন্দ্রে বিজিবি নিয়ে মুভ করলাম এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্র যেতে হয়, হয় নৌকায়, না হলে স্পিড বোটে, অথবা সাঁকো পার হতে হয়, অথবা কাদা পানির কিছু একটা ছোট আ চ্যানেল বা ক্যানেল যদি বলি পার হতে হয়। কিছু একটা পার হয়ে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে যেতে হয়, অথবা ন্যূনতম একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার আমার যেতে হয়েছে খুব ভাঙা রাস্তা, চরের ভিতরে অটোতে করে। এটা আমার সবথেকে সুবিধার, মানে সবথেকে সুবিধার যেই সেন্টারটা সেটা ছিল এরকম আরকি। তো এইগুলোতে গিয়ে মানুষগুলো চরের মানুষজনকে আ ভোটে উৎসাহিত করে তারা যেন কোনো রকম বাধা প্রদান না করে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। আমি সময় গুনছিলাম যে ৪টা কখন বাজবে। ভোট শেষ হলেই ভোট কাউন্টিং এর যেহেতু বিষয়, এবং সম্মানিত প্রিজাইডিং অফিসারদেরকে আমি খুবই ইন্সপায়ার করছিলাম, এনকারেজ করছিলাম। যদিও খুব ফার্ম ছিলাম, আমার ভয়েস খুবই ফার্ম ছিল তাদের সাথে কথা বলার সময়। কিন্তু আমি তাদের এনকারেজ করছিলাম যে ৪টার মধ্যে আপনাদেরকে খুব সুষ্ঠুভাবে ভোটটা নিতে হবে। অবাধ ওয়েতে ভোটারদেরকে আসতে দিতে হবে। ভোট শেষ করা মাত্র আপনার কাজ হবে গণনা করে as soon as possible ফলাফলটা ডিক্লেয়ার ওখানে করে ফলাফল সেন্টারে টাঙিয়ে দিয়ে আপনি নৌকায় উঠবেন। কারণ প্রত্যেকটা সেন্টারের সাথে একটা করে নৌকা দেয়া ছিল।
এবং ওই পুলিশ সহ। পরে আমি সেটাকে অ্যালাইন করে নিয়ে যাবো। এরকম একটা প্ল্যান ছিল বেসিক্যালি। তো তারা সেভাবেই প্ল্যান মোতাবেক বা নির্দেশনা মোতাবেক কাজ করার চেষ্টা হয়তো করেছে। যদিও প্রিজাইডিং অফিসাররা সবাই একই গতিতে কাজ করতে পারেন নাই। আমার একটা সেন্টারে শেষ হতে প্রায় ৫টা, সোয়া ৫টা বেজে গিয়েছিল। কিছু সেন্টার ৪:৩০ ৪:৪৫ এর মধ্যে রেজাল্ট দিয়ে দিতে পারলেও কারো সময় বেশি লেগেছে। হয়তো ভোটের কম বেশি, কাস্টিং এর কম বেশি অনেকগুলো কারণে হয়। কিছু প্রতিবন্ধকতাও তখন তৈরি হচ্ছিল। বাট পুরো সময়টা তো আমি ভীত ছিলাম। বিভিন্ন সময় খবর আসছে যে ক্ষুধাদিলা সেন্টারে এই সমস্যা, ওখানে হামলা হবে। বা আ যেটা হলো আ বাখরনগর নামে একটা সেন্টার, সেখানে এক ধরনের সমস্যা হবে। মুরাদনগর নামে একটা সেন্টারে হয়তো কাস্টিং নিয়ে সমস্যা হতে পারে। বিভিন্ন রকম সংবাদ আসছে। প্রত্যেকটা বিষয়কে নার্ভ কন্ট্রোলে রেখে হ্যান্ডেল করা, ইট ওয়াজ আ রিয়ালি টাফ জব এবং চমৎকার একটা অভিজ্ঞতা। সুন্দর একটা আ সময় পার করে একটা দীর্ঘ সময়ে ওখানে থেকে এরকম একটা এক্সপেরিয়েন্স নিয়ে ফিরে আসা আমার জন্য খুবই চমকপ্রদ একটা ঘটনা। তো এইভাবে শেষ হওয়া যখন শুরু হলো, আমি সব ধরনের পার্টি, ওখানকার চেয়ারম্যান, মেম্বার সবার সাথে বরাবর কমিউনিকেশন করছিলাম, কমিউনিকেট করার চেষ্টা করছিলাম ওদের সাথে। বরাবরই বলা যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসাররা বা পুলিশ আনসার, বিজিবি যারা এসছে না কেন, এরা তো আপনাদের মেহমান। এদেরকে ঠিকঠাক মতো এখান থেকে বিদায় দিলেই তো আপনাদেরই মান-সম্মান বাড়বে। তো যাকে যেই টোনে, যেইভাবে কথা বলে ম্যানেজ করা যায়, সেই চেষ্টাটা আমি করেছি এবং আমার যেটা মনে পড়ে ৫:৩০ নাগাদ আমি আমার নৌকায় উঠলাম। আমি যেই সেন্টারের কাছে ছিলাম, আমার একদম নিকটবর্তী সেন্টারের লোকজনকে নিয়ে আরেকটা নৌকায় তারা, এবং আমি তার থেকে স্বল্প দূরবর্তী যে কেন্দ্র, সেখানেও আমি ফোন করে বললাম যে, "আপনারা রওনা দেন। ওই ক্যানেল দিয়ে আসলে আপনারা আমাদেরকে দেখতে পারবেন।" তো তারাও ক্যানেল দিয়ে, আমি দেখলাম যে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর তাদেরও নৌকাটা আমাদের দিকে এগিয়ে আসছে। আমার সাথে ২ টো নৌকা, আমার সামনে পিছনে ২ টো স্পিড বোট, আর ওই ৩য় নৌকাটা লাগা মাত্রই আমি রওনা করলাম। সাথে আরেকটা মোহনায় আমি ইনস্ট্রাক্ট করে দিলাম যেন আরও ২ টা নৌকা লেগে যায়। সো ৪ টা সেন্টার মোটামুটি আমি কাছাকাছি পেলাম অ্যান্ড মধ্যে আরেকটা সেন্টার যদিও ঢুকেছিল, ওই একটা মোহনায় যাওয়ার আগে আমি আরেকটা সেন্টারকেও পেয়ে গেলাম এবং যদিও তাদেরকে আমার ম্যানেজ করতে এবং কিছু ক্ষেত্রে আমার আসলে একটা সেন্টারের প্রিজাইডিং অফিসারের সাথে কিছুটা দুর্ব্যবহারই করতে হয়েছে। কারণ উনি আমার কথা বুঝছিলেন না। আমার সাথে বিজিবি আছে, আমার সাথে পুলিশ আছে, আমার সাথে এপিবিএন ফোর্স আছে, আমার সাথে আমার স্টাফরা আছে, আমার সাথে কয়েকটা নৌকা আছে, স্পিড বোট আছে। এই সাপোর্টটা নিয়ে আমি যে তাকে একটা নির্দিষ্ট কেন্দ্রের কয়েকজন লোককে যে আমি একটা কি বলবো, সেন্স অফ সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছিলাম, এটা উনি বুঝতে পারছিলেন না। উনি একাই চলে যেতে চাচ্ছিলেন। আমি রওনা করার আগেই উনি রওনা করে নিজের মতো করে চলে যেতে চাচ্ছিলেন। উনি বলছিলেন যে পুলিশেরা প্রেশার দিচ্ছে বা অন্যান্যরা বলছে যে তাড়াতাড়ি করার জন্য। তো আমি একটু ধমকে সরে বললাম যে, "আমি তো এখানকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আই এম দ্য কন্ট্রোলিং অথরিটি হিয়ার। আমি এখানে দায়িত্বপ্রাপ্ত, ক্ষমতাপ্রাপ্ত অফিসার। আমি যেটা বলব এটা আপনার শুনতে হবে।" তো এভাবে একটু কড়া কথাবার্তা বলে উনাকেও আমি অ্যালাইন করলাম। তো মোটামুটি ৬ টা নৌকা, সামনে আরও ২ টা লাগলো। সব মিলে ৬-৭ টা নৌকা, আ আমার নৌকাসহ আমি হ্যান্ড মাইক নিয়ে কথা বলছিলাম, প্রত্যেকটার সাথে কমিউনিকেট করা। ওই ক্যানেল থেকে আমরা একদম মূল মেঘনা নদীতে, যেটা বড় নদী, সেখানে উঠলাম এবং সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি ওই সময়টুকু রেকর্ড করে রেখেছিলাম। আমার খুব স্মৃতিময় যে আমি এতগুলো নৌকাকে আ কি বলবো, এক ধরনের দিক নির্দেশনা দেখিয়ে, হ্যাঁ? বা লিড দিয়ে যদি বলি, দিয়ে আমি আসলে এগিয়ে যাচ্ছি আমার যেই জেলা, সেই জেলা শহরের পথে আমি সেখানে ল্যান্ড করব। আমার এটাই চাওয়া ছিল আমার সৃষ্টিকর্তার কাছে যে আল্লাহ আমাকে একটু সাবধানে আমি যেন পৌঁছাতে পারি, রাস্তায় যেন কোনো ঝুট-ঝামেলা না হয়। আর একটা সেন্টার বিচ্ছিন্ন ছিল, ওটা অনেক দূরে। তো সেটার সাথে কিছু পুলিশ ফোর্স দিয়ে আমি অনেক আগেই রওনা করে দিয়েছিলাম। তো পথিমধ্যে আমি খবর পেলাম, ওরা ফোন দিয়ে আমাকে বলল যে, "স্যার আমরা পৌঁছে গেছি।" তো ইট ওয়াজ নিউজ ফর রিলিফ আসলে আমার জন্য। আমি বুঝলাম যে ওরা যেহেতু পৌঁছে গেছে, তো ওরা তো আসলে এআরও অফিসার, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কার্যালয়ে চলে যেতে পারবে। আমি ওখান থেকে নির্দেশনা দিয়ে দিলাম। বাকি সেন্টারগুলো নিয়ে আমি আসলে রওনা করার সময় আমি খুব দুশ্চিন্তা বোধ করছিলাম। দুশ্চিন্তায় ছিলাম যে কোনো একটা দুর্ঘটনা ঘটে কিনা, এবং যা ভাবা তাই হলো। একটা নৌকার আ পাখা বা ওই চাকার নিচের কোনো একটা পাখা ভেঙে গেল। তো তৎক্ষণাৎ আমি হ্যান্ড মাইক দিয়ে বাকি সামনের নৌকা, পিছনের নৌকাগুলোকে যেভাবে পারি থামানো। যেহেতু স্পিড বোটগুলো ছিল, স্পিড বোটে একটাতে পুলিশ ছিল, একটাতে আমার আ স্টাফরা ছিল। ওই উপজেলার, ওই ইউনিয়নের যে নায়েব তিনি ছিলেন, ইউনিয়ন ভূমি অফিসের। ওই ইউনিয়নের সচিব সাহেব ছিলেন। আমার স্টাফ ছিল ওই স্পিড বোটে। তাদেরকে দ্রুত পাঠিয়ে থামিয়ে যেই নৌকাটা আক্রান্ত হয়েছে, অর্থাৎ ওই চাকায় সরি, যে পাখায় সমস্যা হয়েছে সেটার
ঠিক না করতে পারলেও সামনের নৌকার সাথে বেঁধে ওটাকে টেনে, টেনে, টেনে আমরা ধীরে, ধীরে কিন্তু ল্যান্ডের দিকে চলে গেলাম। তো ল্যান্ডে আমি যখন নামলাম এবং আমার সাথে যদি বিজিবি ফোর্স ছিল, আমি নেমে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি আমার সৃষ্টিকর্তার প্রতি আকাশের দিকে তাকিয়ে ধন্যবাদ জ্ঞাপন করলাম এবং আমি আমার যেসব জায়গায় ফোন করা দরকার সেসব জায়গায় ফোন করলাম। আমি আমার বাড়িতে ফোন করলাম আমার স্ত্রীকে, আমার বাবা-মাকে যে আমি পৌঁছেছি, তোমাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো এরপরে যথারীতি যা হয়, ওখানে ৬-৭ টা গাড়ি রেডি ছিল, ওগুলো চলে গেল ইওনো অফিসে, সেখানে জমাদান করা। আমি আমার গাড়িটা ওখানে রেডি রেখেছিলাম। আমি আমার গাড়ি নিয়ে অফিসের দিকে চলে গেলাম। প্রতিমধ্যে একটু চা বিরতি দিয়েছিলাম। তো আমি খুব সংক্ষেপে বললাম আমার এক্সপেরিয়েন্সটা। সারাদিন আমি প্রত্যেকটা কেন্দ্রে, একেকটা কেন্দ্রে একেকভাবে ফেস করেছি। একেক রকম মানুষকে আমার হ্যান্ডেল করতে হয়েছে একেকভাবে। ইট ওয়াজ এ সুপারব এক্সপেরিয়েন্স। এটা আমি চিরদিন মনে রাখবো। এই অভিজ্ঞতাটা আমি আ গল্প আকারে নিজের স্মৃতির মণিকোঠায় এটা আমি বলতে পারবো, যে কারো সামনে, যে কারো আমার পরের প্রজন্মকে আমি বলতে পারবো যে এরকম একটা চরে আমি আমার জীবন বাজি রেখে, আসলেই তো তাই। আপনারা জানেন যে এই চরগুলো কতটা দুর্গম হয়, দুর্ধর্ষ হয়। তো এরকম একটা চর থেকে একটা সাকসেসফুল নির্বাচন বের করে এনে সবগুলো সেন্টারকে accumulate করে আমি আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি ফেরত দিলাম। আমার যারা সিনিয়র, তারা যথেষ্ট শুকরিয়া আদায় করেছেন আমার প্রতি। তারা খুশি যে এরকম একটা কাজ আমরা করতে পেরেছি এবং শুধু আমার কালেক্টরেটে আমিই না, আমার আরও ৩ জন সহকর্মী সহ আমরা ৪ জন ৪ টা চরে ছিলাম। প্রত্যেকটাই আল্লাহর রহমতে কোনো চুট-ঝামেলা ছাড়াই সাকসেসফুলি এসেছে। তো প্রসঙ্গত বলে রাখা ভালো, এরকম অন্য ২ টা চর থেকে ২ জন ইন্ডিভিজুয়াল আমার কলিগ, একজন সিনিয়র কলিগ এবং আমার একজন ব্যাচমেট ফোন করে আমাকে এরকম দুপুর নাগাদ বলছিলেন যে, "তোমার ওই সেন্টারে নাকি ককটেল বিস্ফোরণ হচ্ছে, তোমার ওই সেন্টারে নাকি আ মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, কোপাকুপি হচ্ছে।" এই ধরনের যে রিউমারগুলো দেখা যাচ্ছে অন্য চরেও কিন্তু পৌঁছে গেছে। তো এই সবগুলো বিষয় রেখে আমার যে নার্ভ, সেটাকে ঠান্ডা রেখে, শান্ত রেখে সবগুলো কাজ করে ফিরে আসার জন্য আমি আসলে নিজে খুব ভালো অনুভব করছি, খুব ধন্য অনুভব করছি যে এরকম একটা কাজ আমি মহান সৃষ্টিকর্তার রহমতে করতে পেরেছি। তো এই বিষয়টা একটু শেয়ার করে রাখলাম। এই বিষয়টা হয়তো কোথাও লিখে রাখতে পারলে ভালো হতো। এটা আমার জন্য একটা ইউনিক এক্সপেরিয়েন্স ছিল। তো এই এক্সপেরিয়েন্সটা আজকে শেয়ার করে এখানে শেষ করছি। অনেক সময় নিয়ে ফেললাম দেখা গেল। আর যেই বিষয়টা বলতে চাই সেটা হলো যে, সামনে যেই বইগুলো পড়ছিলাম, সেই বইগুলো নিয়ে আমি কিছু বলার চেষ্টা করব। সামনে শেষ হলেই আমি হয়তো ১ টা ২ টা বই নিয়ে কিছু বলার চেষ্টা করব। কয়েক মিনিটের মধ্যে একটু রিভিউ করার চেষ্টা করব। টিল দেন সবাই ভালো থাকবেন। যারা আমার এই কথাগুলো শুনছেন, এতক্ষণ শুনলেন, তারা যদি একটু ফিডব্যাক দেন তাহলে হয়তো আমার ভালো লাগবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।